এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। চারিদিকে আধো আলো, আধো অন্ধকার, কোমল স্নিগ্ধ বাতাস। উসমান এসেছে গ্রামের শেষের দিকে। ঘর বাড়ি নেই বললেই হয়, রাস্তার দুপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। দিলশাদের এত ভালো লাগলো, তার মনে হলো সে হাওয়ায় ভাসছে। সে উসমানের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। এক হাত দিয়ে গায়ে থেকে ওড়না সরিয়ে এক সাইডে রাখলো। মাথার এলোমেলো খোপা খুলে চুলগুলো বাতাসে মুক্ত করে দিল। এক হাত উসমানের কাঁধ শক্ত করে চেপে আরেক হাত পাখির ডানার মতো মেলে চোখ বন্ধ করলো। ইস, কতদিন কতদিন পরে তার এত ভালো লাগছে। মনের যত গুমোট অন্ধকার এই ভোরে স্নিগ্ধ কোমল বাতাসে যেন সব উড়ে গেল। আর উসমান বাইকের মিররে সে আটকে গেছে। সাথে সাথে সে আস্তে করে ব্রেক মারল। সে নিজের মধ্যেই নেই, বাইক চালাবে কি? দিলশাদের ভ্রু কুঁচকে গেল। সে চোখ মেলতে দেখল উসমান বাইকের আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির ভাষা দুনিয়ার সব মেয়েরাই বোঝে, আর সে তো দিলশাদ। সে মুখ বাঁকালো, বাঁকিয়ে বাইক থেকে নামলো। দিলশাদকে বিয়ে করেছিস রে বেটা? এত অল্পতে হা হলে চলবে? নতুন নতুন রূপ দেখতে দেখতে তো ঝাঁঝরা হয়ে যাবি। সে নেমে আশেপাশে তাকালো। সূর্য উঠছে, কি সুন্দর দৃশ্য। তার মন ভরে গেল। সে নিজের অজান্তেই খিলখিল করে হাসলো। হেসে কিছু বলতে যাবে, তখনই ঝড়ের গতিতে কেউ এসে তাকে জাপটে ধরল। তার আশেপাশের কোনো জ্ঞান নেই, হুঁশ নেই। সে এখন পুরোপুরি এলোমেলো, অগোছালো, বড়ই বেসামাল। এই বেসামাল লোকটাকে দিলশাদ সামাল দেবে কিভাবে? সে নিজে লজ্জায় কুঁকড়ে গেল। এই লোক শুধু নিজে না, তার হাত মুখ আজ সব বেসামাল। দিলশাদ তার অসাড় হয়ে যাওয়া হাত দিয়ে ঠেলে কিছুক্ষণ ব্যর্থ চেষ্টা করলো। ফলাফল আরও খারাপ। উসমান আরও চেপে ধরল। ইস, মেরে ফেলবে নাকি? তখনই উসমানের ফোন বাজলো। সে বিরক্ত হলো, তবে ধরার কোনো আগ্রহ দেখা গেল না। ফোন বাজতে বাজতে শেষ হয়ে গেল। শেষ হতেই আবার বাজলো। এবার উসমানের হাত আলগা হলো। আলগা হতে দিলশাদ ঝট করে দূরে সরে গেল। তাড়াতাড়ি টেনে জামা ওড়না ঠিক করলো। সে অন্য পাশে মুখ ঘুরিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। উসমানের অবশ্য কোনো হেলদোল হলো না। সে দিলশাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই ফোন ধরল। ফোন ধরতেই উমর চিন্তিতভাবে বলল, দিলশাদ কি তোর সাথে? হুম। বলে যাবি তো নাকি তোর ভাবি রুমে না দেখে টেনশন শেষ? উসমান হালকা হাসলো, হেসে বলল, টেনশন করো না, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। বলে সাথে সাথে ফোন রাখলো। দিলশাদ অন্যদিকে তাকিয়ে আছে। লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে আছে। উসমান তা দেখে হাসলো, হেসে আবার এগোলো। এগোতে দিলশাদ 2 কদম পিছিয়ে গেল। পিছিয়ে বলল, আবার আসলে খবর করে ফেলবো বলে দিলাম। উসমান হো হো করে হেসে উঠল। হেসে বলল, এসো, কয়টার খবর করতে চাও? আমি সব সময় রেডি। বলেই এগোতে লাগলো। তাকে এগোতে দেখে দিলশাদ আর দাঁড়ালো না, এক দৌড় দিল। সে দৌড়ের দিকে উসমান মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তার মনে হলো এই স্নিগ্ধ সকালে সোনালি রোদের মধ্যে একটা বুনো প্রজাপতি উড়ে যাচ্ছে। এই প্রজাপতিটা তার একান্তই তার। সে তার একান্ত প্রজাপতির দিকে চেঁচিয়ে বলল, পালাও, যত খুশি পালাও, দেখি কতদিন পালিয়ে থাকতে পারো। দিলশাদ উত্তর দিল না, পেছনে ফিরেও তাকালো না। সে নিজের মতোই যেতে লাগলো। কি আশ্চর্য, সব কিছু এমন রঙিন লাগছে কেন? বাসায় দিলশাদ মনে মনে প্রস্তুতি নিয়েই আসলো। সে জানে বাসায় যাওয়ার সাথে সাথে সবাই তাকে জেগে ধরবে। হলেও তাই। তার ফুপাতো চাচাতো ভাবিরা দিলশাদকে ঘিরে ধরল। ঘিরে ধরে বলল, ব্যাপার কি? আমরা কত করে বললাম, তখন তো দরজা খোলার নামই ছিল না। আমাদের দেবর রাতে চুপি চুপি এমন কি করলো যে একাই চলে গেল? দিলশাদ কথা বলতে পারল না। সে গোল গোল চোখে তাকিয়ে রইল। পেছন থেকে বলল উসমান, কি করেছি? কোন ভাবি জানতে চাই? আমার কাছে আসেন, চেহারাটা একটু দেখি, তারপরে ডিটেলসে বলছি। সবাই দিলশাদকে ছেড়ে উসমানকে ঘিরে ধরল। দিলশাদ হাঁপ ছেড়ে বাঁচল। সে আর ডানে বামে তাকালো না, সোজা ভেতরে চলে গেল। আর মনে মনে বলল, মরে গেলেও আর উসমানের ডাকে বের হব না। দেখতে দেখতে 2 দিন চলে গেল। খালামণিরা আজ সকালে নাস্তা করে বেরিয়ে গেল। আপুর ইচ্ছে ছিল আরও কিছুদিন রাখার, তবে তিহার স্কুল আছে, তাই আর বাধা দিল না। উসমানের ফুপাতো চাচাতো ভাবিরা গেল বিকেলে। রুবিনা অবশ্য সাথে যায়নি। সে ঠিক করেছে কিছুদিন পরে যাবে।
বাড়িটা বলতে গেলে আজ ঠান্ডা। সন্ধ্যার পরে প্রায় সবাই ড্রয়িং রুমে এসে পৌঁছলো। দীপা আর সাবিয়া চা আর হালকা নাস্তা নিয়ে এলো। উসমান ইউসুফ অবশ্য নেই। উসমান কাছে দুপুরের খাবারের পরপরই আর ইউসুফ কিছুক্ষণ আগে। ঘরে তার মন বসে নাকি? উমর দিলশাদের দিকে তাকালো। সে আহান আহাদের সাথে বসে চেয়ে নিচ্ছে, তাদের সাথে খেলছে। মেয়েটা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আরও আগেই হতো যদি একা হোস্টেলে না থেকে সবার সাথে থাকতো। উমর দিলশাদের দিকে তাকিয়ে বলল। দিলশাদ, দিলশাদ তাকালো। তুমি কি আর হোস্টেলে যেতে চাও? দিলশাদ কিছু বলার আগে হামিদা বানু ফুঁসে উঠল, বলল, হোস্টেলে যাইবকে বাড়ি থেকে পড়া জানো? একবার যাইয়া যে কাহিনী পেছনে বাজাইছে আবারও বাজাইবো না কি গ্যারান্টি? কোনো দরকার নাই হোস্টেলে যাওয়ার। উমর বিরক্ত মাখা কণ্ঠে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করছি, মুখ বন্ধ রাখো তো। বিয়ে হয়েছে মানে এই না দিলশাদের ওপর সব চাপিয়ে দিবে। ওর যেমন ইচ্ছে হয় তেমনই থাকবে। এবার রুবিনা বলল, যেমন ইচ্ছা তেমনই তো থাকছে। আমরা কোনো কিছু দিয়ে চাপ দিচ্ছি? এই যে বিয়ের পরও 3 পিস পরে নিজের মতো ঢিং ঢিং করে ঘুরছে, নিজের মতো আলাদা রুমে থাকছে। অন্য সব শ্বশুরবাড়িতে পারতো, অথচ দীপা বিয়ের পর থেকেই শাড়ি পরছে। উমর বিরক্ত হয়ে ঠোঁটে ঠোঁট চাপলো, চেপে দীপার দিকে তাকালো। এভাবে হুট করে বিয়ের ডিসিশনটা না নিলেও পারত। এবারের মানুষদের সে চেনে না, রাজি তো হয়েছিলই। বিয়েটা ধীরে সুস্থে দেওয়া যেত। মেয়েটার ওপরে এখন চাপ পড়বে। সে বিরক্ত মাখা কণ্ঠে একটু উঁচুভাবেই বলল, দীপা পেরেছে বলে তাকেও পারতে হবে এমন কোনো কথা নেই। দীপা তখন কোনো দ্বিমত করেনি। যদি করতো তাহলে তাকেও আমি জোর করে পড়াতাম না। আর রইল অন্য রুমে থাকা, সেটা ওসমান বুঝবে। এই বিষয় নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না। রুবিনা অবাক হলো। উমর কখন দীপার জন্য এভাবে কথা বলেনি। সে রাগ নিয়ে দিলশাদের দিকে তাকালো। এই মেয়েটার জন্য সে বারবার কথা শুনছে। কি জাদু জানে কে জানে। উসমান তো ভালোই বাড়ির সবাইকে হাতের মুঠোয় নিয়ে বসে আছে। আলী হোসেন চায়ে চুমুক দিলেন, দিয়ে দিলশাদের দিকে তাকিয়ে কোমল সুরে বললেন, তুমি বলো তো মা, তুমি কি চাও? তুমি যেটা চাইবে সেটাই হবে। সব বাড়িরই কিছু নিয়ম থাকে, সেটা মেয়েরা না মানলেও বউদের মানতে হয়। তবে সেটা জোর করে অবশ্যই না। তখন দীপার ঘাড়ে সব চাপিয়ে দেওয়া হয়েছিল। তখন সময় ভিন্ন ছিল, হয়তো আমারও। সময় বদলায়, মানুষ বদলায়, তাই তোমার উপরেও চাপাচ্ছি না। যখন তোমার মন চাইবে তখন থেকেই সব মেনো। দীপা হাসলো, কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে আলী হোসেনের দিকে তাকালো। তার ডিসিশনে তার আর কোনো আফসোস নেই। হাসলো দিলশাদও। সে হেসে উমরের দিকে তাকিয়ে বলল, হোস্টেলে আর যাব না ভাইয়া, আমি আপনাদের সাথে থাকতে চাই। এটা আমি কোনো চাপে পড়ে বলছি না, মন থেকেই বলছি। আর রইল ভার্সিটি, সেটা আমি ম্যানেজ করে নিব। হামিদা বানুর মুখে হাসি ফুটল। যাক, মেয়েটা সুবুদ্ধি হয়েছে তাহলে। তার সাথে সাথে বাকি সবাইও হাসলো। দিলশাদ চেয়ার টেনে হামিদা বানুর পাশের চেয়ারে বসলো। এই চেয়ার তো সাধারণ চেয়ার না, এটা হলো হামিদা বানুর সিংহাসন। এই সিংহাসনে বসে তিনি তার যাবতীয় চিৎকার চেঁচামেচির কাজ সুন্দরভাবে সমাপ্ত করেন। দিলশাদ সে সিংহাসনের পাশে বসতে বসতে একটু ভদ্রতার হাসি হাসলো। অবশ্য দিলশাদ ভালো করে জানে তার হাসিতে পুরো দুনিয়া ঘায়েল হলেও ইনি হবেন না। উনি হচ্ছে বুনো ওল। তার মতো বাঘা তেঁতুল টককে চটকে এই পর্যন্ত এসেছেন। আর তার হাসি কোন ছাতার মাথা। সে হেসে আরাম করে বসলো। এই বসারও অবশ্য একটা কারণ আছে। কারণটা হলো উসমান একটু আগে বাসায় এসেছে। এই বান্দা বাসায় এলে দিলশাদ তার চোখ কান একটু সজাগ করে রাখে। রুমেও থাকে একটু ভয়ে ভয়ে, কেননা এই ব্যাটার ভরসা নেই, কোন ফাঁকে ঢুকে যাবে কে জানে। তাই তো চলে এলো। সে অবশ্য একটু আগেই এসেছে। এখনও রাতের খাবারের জন্য কেউ আসেনি, তবে কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তাই আপাতত এই বুনো ওলি ভালো। সে বসতেই হামিদা বানু ভ্রুকুঁচকে বলল, এখানে হাত পা গোটাইয়া পয়সা পড়লো কে? বোনের হাতে হাতে একটু সাহায্য তো করতে পারে। দিলশাদ ঠোঁট টিপে হাসলো। সে সত্যিই ভালো হতে পারে, তবে কেউ সুযোগই দেয় না। সে মনে মনে হেসে বড় একটা শ্বাস ফেলল। করুণ মুখে ঢং করে বলল, করতেই তো চাই দাদু, বোনের হাতে হাতে করব না, কার করব? কিন্তু আপনার নাতির জন্য পারছি কই। হামিদা বানু চট করে দিলশাদের দিকে ফিরে তাকালো, ভ্রুকুঁচকে বলল, বউ মানুষ নিজের সংসারের কাজ করব, এখানে জামাইয়ের কারবার কি?
সব কারবার তো তারই দাদু। এই যে আলাদা রুমে থাকছি, সবাই আমাকে দোষে, কিন্তু সত্য তো কেউ জানে না। প্রথম দিন লজ্জা পেয়েছি, পেতেই পারি নতুন বউ, কিন্তু আপনার নাতি ডাকার সাথে সাথে দরজা খুলেছি না। বলেন, আপনিই বলেন। হামিদা বানু উপর নিচ মাথা নাড়ল। তারপরেই তো শুরু হলো আসল কারবার। দাদু, আমি নাকি নোংরা, লাজ লজ্জা সেই। তার মধ্যে সকালে বানিয়েছিলাম একটু চা, গায়ের সাথে নাকি টকটক গন্ধ। আপনি বলেন, চায়ের আবার টকটক গন্ধ কি? আপনারা যে দুনিয়ার ধান টান নিয়েছেন, আপনাদের সাথে কি ধান ধান গন্ধ হয়েছে? হামিদা বানু হা হয়ে গেলেন, সাথে দুপাশে মাথাও নাড়লেন। এখানে তো শেষ না দাদু, কড়া করে এও বলেছে রান্নাঘরে টরে যাওয়া টাওয়ার দরকার নেই, স্কিন নষ্ট হয়, হাত নষ্ট, গায়ে তো সবসময় আদা মশলার গন্ধ। তার নাকি এসব একদম অপছন্দ, তাই সব বাদ। তাই আমি আর কি করব, কোন দিকে যাব আপনিই বলেন। স্বামী না সংসার, অন্য রুমেই বা আর থাকবো কতদিন? দেখেন নাকি সুন্দর দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার কোনো মাথা ব্যথা আছে? শুধু শুধু আপনারা আমাকে দোষেন। তখন ইউসুফ এসে বসলো দিলশাদের পাশে, বসে বলল, কে আবার কাকে দুষলো? হামিদা বানু কথা বলল না, সে মুখ চেপে বসে রইল। ভেতরে ভেতরে সে রাগে ফাটছে। হারামজাদা, তলে তলে এসব কইরা বেড়াস। এই জন্যই তো বলি, এত পাগল পাগল হইয়া বিয়া করলো বউ অন্য ঘরে, এর কোনো তালাই নেই। দিব্যি কাজ কারবার দেখছে, হাসছে খেলছে। তোর হাসা খেলা আমি বের করতেছি। আহারে, মনে মনে বলে তিনি দিলশাদের দিকে তাকালেন। রূপ তো বাইছা পড়ছে, তাও জামাই ফিরা তাকাইয়া না। এর চেয়ে বড় দুঃখ আর আছে? দিলশাদ হালকা হাসলো, হেসে ইউসুফের দিকে তাকিয়ে চোখ মারল। ইউসুফ হেসে ফেলে বলল, কোন আগুন লাগাচ্ছে বলো তো? দিলশাদ কিছু হয়নি এমনভাবে বলল, আমাকে কি ম্যাচের কাঠি মনে হয়? ঘষে ঘষে শুধু এখানে সেখানে আগুন লাগাবো? তুমি তার চেয়েও ডেঞ্জারাস। আমার তো মেজো ভাইয়ের জন্য টেনশন হয়। তো এই টেনশন আগে কোথায় ছিল? রাজি হয়ে যাও আপু, রাজি হও প্লিজ। বলে বলে পেছনে পেছনে ঘুরতে ঘুরতে মুখে তো ফেনা তুলে ফেলেছিলে, এখন এসেছে আবার ঢং করতে। ইউসুফ হাসলো। তখনই উমর আর আলী হোসেন এসে বসলো। উমর ভ্রু নাচিয়ে বলল, কিসের ঢং? সেটা তোমার না জানলেও চলবে, এটা আমার আর দিলশাদ বাবুর সিক্রেট। এবার হামিদা বানু মুখ খুলল, বিরক্ত মুখে বলল, আপু কিরে হারামজাদা, মেজো ভাবি কা? ইউসুফ মুখ বাঁকিয়ে বলল, আমার যেটা ভালো লাগবে সেটাই বলবো, তোমার কি? হ হ, সবই আমার কি, তোকে যা মন চায় তাই কর। আমি তো এখন ছাতার মাথা, কামের সময় কাম কইরা দুনিয়া আনদান কইরা ফালাইলাম। জীবনে কেউ কিছু কইল না, বিয়া হয় নাই 2 দিন, এখনই আদা মশলার গন্ধ। দিলশাদ মনে মনে হাসলো। উমর আলী হোসেনের কিছুই বুঝলো না। ইউসুফ মাথা চুলকে বলল, কিসের মধ্যে আবার কি বলো? কিসের আদা মশলা? হামিদা বানু হুঙ্কার দিয়ে বলল, তুই চুপ কর হারামজাদা, তোরা তো কথা কিসের, ছোট ছোটর মতো থাক। ইউসুফ হাত দিয়ে চেন আটকানোর মতো করে মুখ বন্ধের ঢং করে বলল, এই চুপ, এখন তুমিও চুপ, শান্তিতে খেতে দাও তো। হামিদা বানু লাঠি তুলতে গিয়েও তুলল না। ইউসুফের আগে দিলশাদ বসা, লাঠির বাড়ি যদি আবার এই মাইয়ার গায়ে লাগে, এই 3 মাথা আবার বাড়িতে আগুন লাগায়া ফেলবো। সে রাগে ফুঁসতে লাগলো। দীপা সাবিহা সবাইকে খাবার তুলে দিল। তারা অবশ্য নিজেরা বসলো না, আহা নাহাদ আছে, কেউ একজন তাদের কাছে থাকতে হয়। রাতে প্রায় সবসময় উমরই থাকে। সকালে দুপুরে যাই থাক, রাতে সে আর উমর একসাথেই খায়। তবে আজ আছে রুবিনা একা খাবে নাকি, তাই দীপা বসলো না। উমর অবশ্য কয়েকবার চোখ দিয়ে ইশারা দিয়েছে, দীপা দেখেও দেখলো না। এক সংসারে থাকতে গেলে অনেক কিছুই মেনটেন করতে হয়। সবার শেষে এলো উসমান। হামিদা বানু তাকে দেখে মুখ বাঁকালো। উসমান ভ্রু কুচকে তাকালো, তবে অত গা করলো না। এই বুড়ির মাথা খারাপ, এটা আর নতুন কি? খাবার পরে সবাই চলে গেলেও দিলশাদ বসে রইল। দীপা, রুবিনা, সাফিয়া খেলো, তাদের সাথে গল্পও করলো। খাবার শেষে তাদের হাতে হাতে সব গুছিয়ে রাখলো। দীপা সম্ভবত বুঝলো ছোট বোন তার, হাড়ে হাড়ে চেনে। তবে রুবিনা খুশি হয়ে গেল। বাড়ির সব বউরা এভাবে থাকলে দেখতেও ভালো লাগে। সব কাজে শেষে দিলশাদ দীপার সাথে তাদের রুমে গেল।
আহান আহাদের সাথে অনেকক্ষণ খেললো। এরা অনেক রাতে ঘুমায়। ঘুম না আসা পর্যন্ত তাদের সাথেই থাকলো। উমর স্বাভাবিক, তার কোনো মাথা ব্যথা দেখা গেল না, কিন্তু দীপা আড়ালে মুখ টিপে হাসলো, মনে মনে বলল, আহারে বেচারা উসমান ভাই, তোমার অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। দিলশাদ রুমের সামনে আসলো 12টার পরে। এসে অবাক হলো, তার রুমে দরজা খুলছে না। সে কয়েকবার দরজা নক করে ঝাঁকাঝাঁকি করলো, ফলাফল শূন্য। সে অনায়াসে বুঝলো কার কাজ। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, বুড়ো কোচকে উসমানের দরজার দিকে তাকালো। সেটা চাপানো। মনে মনে কয়েকটা ভয়ঙ্কর গালি দিল, দিয়ে সোজা হেঁটে গেল। দিলশাদকে তুই কি মনে করিস বেটা, এতই সোজা? সে আসলো ছাদে, এসে ভালোভাবে দরজা ভেতর থেকে লাগালো। এই ব্যাটার ভরসা নেই, এখানেও আসতে পারে। সে আশেপাশে তাকালো। গেটের লাইটের আলো কিছুটা ছাদে এসেছে, তা না হলে পুরোই অন্ধকার। তার একটু ভয় ভয় করতে লাগলো। হাজার হলেও অর্ধেক রাত, মোবাইলটা থাকলে অবশ্য এত ভয় করতো না। সেটা খাওয়ার সময় রুমেই রেখে এসেছিল। সে আস্তে আস্তে ছাদের এক কর্নারে গিয়ে দাঁড়ালো। আবহাওয়া গুমোট। এই বছরে এখনও বৃষ্টি শুরু হয়নি। ইস, বছর কত তাড়াতাড়ি ঘোরে। এই সময় গত বছরটা অন্যরকম ছিল, আর এই বছর কতটা ভিন্ন। সে চোখ বন্ধ করলো। বন্ধ করতে মনে হলো পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আর কে সে জানে। সে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনি আমার আগেই ছাদে ছিলেন? উসমান মৃদু হাসলো। হুম, আইডিয়াটা ভালো ছিল। বুদ্ধিমতী বউর সংস্পর্শে আসছি, আইডিয়া তো ভালো হবেই। দিলশাদ ঘুরল, ঠোঁট ঠেট চেপে সোজা তাকালো। সেই দিনের মতোই তাদের মাঝে দূরত্ব এক হাতের। তবে সেই দিন দিলশাদের চোখে মুখে ছিল ঢং। আজকে অবশ্য তেমন কিছুই নেই, তবে কঠিন হওয়ার চেষ্টায় আছে। উসমান হাসলো, হেসে বলল, তোমার ওই চোখে খুন হই বারে বারে। দিলশাদ কিছু বলল না। এই ফাজিল লোক আস্তে আস্তে কোন দিকে যাবে সে জানে। সুন্দরী মেয়ে আর নতুন বউ সামনে থাকলে ছেলেদের সব চিন্তা এক জায়গায় এসে শেষ হয়। সে আর চোখে দরজার দিকে তাকালো। খোলা থাকলে এক দৌড়ে চলে যাওয়া যেত, কিন্তু গাধামি সে নিজেই করেছে। উপরে নিচে সব লাগিয়েছে। উসমান দিলশাদের মনোভাব বুঝলো, বুঝে হালকা হাসলো, হেসে বলল, দাদিকে কি বলেছ? দিলশাদ অবাক হওয়া ঢং করে বলল, কি বলবো? সেটাই তো জানতে চাচ্ছি। আমি কিছু জানি না। আচ্ছা, দাদি যেন কি বলল? আদা মশলা রুমেও নাকি নিচ্ছি না? দিলশাদ ভেঙচি কাটলো। উসমান এবার হেসে ফেলল, মুখ ভরা হাসি। হেসে আরেকটু কাছে এলো, ঝুঁকে বলল, দেখি কোথায় কোথায় গন্ধ। দিলশাদ সরে গেল। উসমান অবশ্য নড়ল না। সে বুকে হাত বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, ধরলাম না, ছুলাম না, বদনাম ঠিকই হয়ে গেলাম। মায়ের খাবার ভালোই ব্যবস্থা করেছো। দিলশাদ এবার হেসে ফেলল। খাবারের পরে হামিদা বানু যে উসমানকে ডেকে রুমে নিয়ে এসে সে যা দেখেছে। উসমান নীরব তাকিয়ে রইল। এই মেয়ে যতবারই হাসে সে ততবারই প্রেমে পড়ে। সে শান্তভাবে বলল, দিলশাদ, দিলশাদ কিছু বলল না, ফিরে তাকালো। কাউকে ভালোবাসতে বুঝি কারণ লাগে? দিলশাদ স্বাভাবিকভাবেই বলল, আমি জানি না। তাহলে খুঁজছো কেন? দিলশাদ কিছু বলতে পারল না। সত্যি কি সে খুঁজছে? উসমান এগিয়ে দিলশাদের সামনে এলো, চোখে চোখ রেখে বলল, আমি যেমনই দিলশাদ, ভালো কি বা খারাপ এই দুনিয়ায় কেউই সাধু না, আমিও না। এই খারাপ মানুষটাকে যখন ভালোবেসেই ফেলেছ, তাহলে স্বীকার করার জন্য এত কারণ খুঁজছো কেন? আমাকে ভালোবাসো, শুধু এইটুকু অনুভব করো, তাহলেই দেখবে সব কিছুই ঠিক। পাগলের মতো তোমাকে এই ভালোবাসার মানুষটাও ঠিক। হয়তো ঠিক, তবে মারা মারা গুন্ডামি এসব আমার একদম পছন্দ না। আপনি যা করছেন ওগুলোই আমাকে কারণ খুঁজতে বাধ্য করছে। উসমান নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল। সব বলে বোঝানো যায়, তবে ভালোবাসা না, সেটা অনুভব করতে হয়। দিলশাদ যদি বুঝতে না পারে তাহলে আর কিছুই করার নেই। সে বড় একটা শ্বাস ফেলে আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল। গিয়ে সব লক খুলে দিলশাদের দিকে তাকিয়ে আবার বলল, তুমি যেমন আমি তোমাকে ঠিক সেইভাবে ভালোবাসি, আমাকেও ঠিক সেইভাবে ভালোবেসো দিলশাদ। আমি তোমার জন্য অপেক্ষা করব আজীবন। আমার মন আর রুমের দরজা সব সময় খোলা থাকবে, যখন তোমার ইচ্ছে হয় তখনই এসো। বলেই উসমান চলে গেল। দিলশাদ সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ দাঁড়িয়ে হেসে ফেলল। ইস, ছেলেরা এত পটাতে পারে, কিভাবে মন গলাতে হবে ঠিক জানে।
সে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। গুমট ভাবটা কাটছে, মৃদু বাতাস তার গায়ে লাগছে। সে নিচে আসলো অনেকটা সময় পরে। দ্বিধা দ্বন্দ্ব এত সহজেই বুঝি শেষ হয়? সে তার রুমের দিকে তাকালো। এখন দরজা খোলা, কিন্তু সে সেখানে গেল না। দাঁড়ালো উসমানের দরজার সামনে এসে। আলো জ্বলছে, তবে দরজা আগের মতোই চাপানো। তার বুক টিপ টিপ করছে। সে কাঁপা কাঁপা হাতে দরজা হালকা ধাক্কা দিল। দরজা খুলতে সে স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে দাঁড়িয়ে আছে তাদের সেই ছোট্ট ফ্ল্যাটের, তার নিজের রুমের সামনে, যেখানে তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো কেটেছে। সেই সুখের মুহূর্তগুলো ফিরিয়ে দেওয়ার জন্যই বুঝি উসমানের এত আয়োজন। দিলশাদের চোখে পানি এসে গেল। কি দেখেছে সে যে এত ভালোবাসতে হবে, সব কিছু উজাড় করে দিতে হবে? এই ভালোবাসার বিনিময়ে সে কি দেবে? কি আছে তার? উসমান দরজার সাইডে হেলান দিয়ে দাঁড়ানো। তার ঠোঁটের কোণে হাসি, বিশ্ব জয় করার হাসি। সে সেই হাসি দিয়েই বলল, কোন কান্দনি বুড়িকে আমার রুমে ঢুকতে দেব না? আমার রুমে আসতে হলে সব চোখের পানি বাইরে রেখে আসতে হবে। দিলশাদ কিছু বলতে পারল না। সে দৌড়ে গিয়ে উসমানকে জাপটে ধরল। উসমান প্রথমে থমকে গেল, পরক্ষণেই হেসে ফেলল। হেসে সেও দিলশাদকে দুহাতে আগলে ধরল, ধরে শূন্যে তুলে ফেলল। হাত দিয়ে ঠেলে দরজা লাগিয়ে ফিসফিস করে বলল, সব দোষ তোমার দিলশাদ, সব দোষ তোমার। তোমাকে দেখলেই তো আমি বেসামাল, সেখানে বুকের ভেতরে চলে এসেছো। এর দায়ভার কিন্তু সব তোমার। দীপা দিলশাদের দরজার সামনে এসে অবাক হলো। দরজা খোলা, খোলা মানে চাপিয়ে রাখা। সে অবাক হয়ে ভেতরে এলো। রুমে কেউ নেই। আজ কেউ কি উসমানের সাথে ঘুরতে গেছে নাকি কি জানি। আজকে অবশ্য আর অত টেনশন হলো না। কালকে এসে সে ভয়ই পেয়ে গিয়েছিল। বলতে গেলে ঘাড়ের ওপরে চাপিয়ে বিয়ে, যে যেদি মেয়ে এসে না দেখে তো আটকেই উঠেছিল। রাগ দেখিয়ে কোথাও আবার চলে চলে গেল কিনা। সে দৌড়ে গিয়ে ওমরকে ঘুম থেকে টেনে তুলেছে। উমর অবশ্য অত টেনশন করেনি। সে স্বাভাবিকভাবেই বলেছে, আগে উসমানকে দেখো সে রুমে আছে কিনা। দীপা এসে তাকে সত্যিই নেই। তার রুমের দরজাও চাপিয়ে রাখা। তবুও তার ভয় কমল না। তাকে দেখে উমর হেসে পড়ল, আগের কথা ভিন্ন ছিল দীপা, এখন দিলশাদ ওসমানের বউ। অনুরূপে থাকুক আর যাই থাকুক, ওসমান তাকে কোথাও যেতে দেবে না। আমরা 3 ভাই আর যাই থাকি নিজেদের জিনিস কীভাবে আগলে রাখতে হয় তা ঠিক জানি। দীপা মুখ বাঁকিয়ে বলেছে, হয়েছে, এসেছে আমার 3 ভাই, অকাম করতে ওস্তাদ, আবার এত গর্ব। এখন তাড়াতাড়ি উসমান ভাইকে ফোন দাও। উমর হেসে সাথে সাথেই ফোন দিয়েছে। দিয়ে ভ্রু নাচিয়ে বলছে, কি ঠিক বললাম তো? দীপা মনে মনে একটু হাসলো। আজকে অবশ্য সে সব হাবিজাবি মাথায় আসলো না। রাগ থাকুক আর যাই থাকুক, সে এটুকু বুঝেছে দিলশাদ উসমান ভাইকে অনেক পছন্দ করে। তা না হলে এত সহজে বিয়েতে রাজি হতো না। তাই এত সকালে কোথাও গেলে উসমান ভাইয়ের সাথে গেছে। সে বাইরে এসে দরজা নক করলো। মেয়েটার ঘুমে কি সমস্যা হয়েছে কে জানে। রাতে যত দেরিতেই ঘুমাক, উঠে পড়ে খুব ভোরে। আলো ঠিক মতো ফোটে না সেই ভোরে। সব সময় এমন হলে সমস্যা ছিল না। সমস্যা হলো বাবা মা চলে যাওয়ার পরে থেকে এই সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাবে কিনা সে ঠিক বুঝতে পারছে না। উমরের সাথে কথা বলতে হবে। সে দরজা লক করে ঘুরতে দেখে উসমান দাঁড়িয়ে আছে, চোখে মুখে অস্বস্তির ছাপ। দীপার ভ্রু কুঁচকে গেল। উসমান এখানে তো, দিলশাদ কই? সে একটু এগিয়ে চিন্তিত হয়ে বলল, তুমি এখানে, দিলশাদ কই? আমি তো ভাবলাম তোমার সাথে। উসমান হালকা হাসলো, হেসে মাথা চুলকালো। দীপা তার ভাবি হলেও উসমান তার সাথে সেভাবে কখনো অত ফ্রি হয়নি। তাও সমস্যা ছিল না। সমস্যা হলো সে তার ভাবির হওয়ার সাথে সাথে দিলশাদের বড় বোনও। উসমান গলা হালকা ঝেড়ে ঠিক করে বলল, ভাবি, হালকা পাতলা কিছু নাস্তা দেওয়া যাবে? দীপা হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে বলে কি আর উসমান বলে কি? সে তবুও মাথা নাড়ল। এভাবে তো আর উসমান কখনো নাস্তা চায় না। তার সকালে কাজ থাকলে নাস্তা না করেই বেরিয়ে যাবে। তবুও কাউকে কখনো বিরক্ত করে না, আর তাকে তো অবশ্যই না। সে মাথা নেড়ে বলল, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে সে যেতে নিল। উসমান আস্তে করে বলল, দিলশাদ আমার রুমে ভাবি। দীপা থমকে তাকালো, তবে সাথে সাথেই নিজেকে সামলে নিল। সামলে কোনো রকমে বলল, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। বলে হনহনিয়ে সোজা চলে এলো নিজের রুমে। রুমে এসে সে হেসে ফেলল। উসমানের অস্বস্তির ব্যাপারটা এখন বুঝতে পারল।
উমর কম্বলের ভেতর থেকে মাথা বের করলো, দীপাকে হাসতে দেখে বলল, কি ব্যাপার আমার মহারানী, এই সাত সকালে একা একা হাসছো কেন? দীপা উত্তর দিল না, দুষ্টামি করে ভেঙচি কাটলো। উমর হাসলো, হেসে বলল, এদিকে আসো, এত দূর থেকে ভেংসিটা ভালো করে দেখতে পারোনি? দীপাও হাসলো, হেসে বলল, বুড়ো হয়ে গেছো বুঝেছো, পাওয়ার টাওয়ার সব শেষ, মানে চোখের। এই জন্যই দেখো নাই, তা না হলে ঠিক দেখতে। আচ্ছা, হুম। ভালো। বলে উমর ঝট করে উঠে দাঁড়ালো। তাকে উঠে দাঁড়াতে দেখে দরজা খুলে দীপা দৌড় দিল। তা না হলে এই অসভ্য লোক তাকে এখন আটকে ফেলবে। কত কাজ বাকি। এখন পালাচ্ছ কেন? দীপা সে কথার উত্তর দিল না, আবারও ভেঙচি কাটলো। সে ড্রয়িং রুমে এসে পড়েছে, কথা বললে এখন সবাই শুনতে পাবে। উমরও আর কিছু বলল না, তবে হাসলো, হেসে ইশারায় বলল, তোমার খবর আছে, আমি বুড়ো না। দীপা ইশারায় আবারও বলল, বুড়ো। বলেই হেসে কিচেনে চলে এলো। কাজের লোকেরা নাস্তার সব আয়োজন করছে, সে আর সেদিকে গেল না। ঝটপট ডিম পোচ করে পাউরুটি টোস্ট করে ফেললো। সেগুলো ট্রেতে রেখে গ্লাসে জুস ঢেলে মুক্তার হাতে ধরিয়ে বলল, তাড়াতাড়ি উসমান ভাইয়ের রুমে দিয়ে আয়। উসমান রুমে এসে দিলশাদের কপালে হাত রাখলো। জ্বর এখন কিছুটা কম, তবে ছেড়ে যায়নি। সে রুমাল ফিচিয়ে কপালে রাখলো। শেষ রাতে দিলশাদের শরীরে তাপে তার ঘুম ছুটে যায়। সে দেখে কাঁথা গায়ে জড়িয়ে কুকড়ে শুয়ে আছে। সে ঝট করে উঠে বসেছে। জ্বর কেন এসেছে সে বুঝতে পারছে। সে তখনই দিলশাদকে টেনে বসালো। দিলশাদ চোখ মুখ বিরক্তিতে কুঁচকে ফেলল, তবে জ্বরের করে কিছু বলতে পারল না। সাইডে তাদের জামা কাপড় ছিল, সেখান থেকে তার টি শার্ট নিয়ে দিলশাদের গায়ে দিয়ে দিল। যে থ্রি পিস এই মেয়ে পরে তা গায়ে পরানো তার পক্ষে সম্ভব না। থ্রি পিসের কথা মনে হতে সে হেসে ফেল। এই মেয়ে একটা আস্ত পাগল। সেই বেসামাল মুহূর্তেও সে তার জামার টেনশনে মরে যায়। চোখ মুখ ফুলিয়ে বলে, আমার এত সুন্দর জামাটা আপনি ছিঁড়তে পারলেন? উসমানে তখন দ্বিগুণ তেজ নিয়ে বলেছে, ছিঁড়েছি, ভালো করেছি। এত ফিটিং জামা কেউ পরে? আগের সব জামা বাদ, আর একটাও যেন গায়ে দিতে দেখি না। ফিটিং জামা পরে পরে ছেলেদের মাথা খারাপ করা। কার মাথা খারাপ হয়েছে শুনি? প্রমাণ তো তোমার সামনেই, আর কার কথা শুনতে চাও? কি? আপনি এসব দেখতেন? কত খারাপ আপনি! এজন্যই তো বলি এত তাকাতাকি কেন? আমি সত্যি আপনার চোখ গেলে দিব। না জানি আর কি কি দেখেছেন। উসমান তখন হেসেছে, কানে মুখ নিয়ে ফিসফিস করে বলেছে, হ্যাঁ দেখেছি তো। জানতে চাও কি কি দেখেছি? দিলশাদ অবশ্য সে কথার উত্তর দিতে পারেনি। দু হাত দিয়ে ঠেলে দূরে সরিয়েছে আর লজ্জায় মুখ লুকিয়েছে। মুখে যতই পটর পটর করুক, উসমান এখন জানে এই মেয়েটা যে কত লজ্জা পেতে জানে। সেই লজ্জারাঙা মুখটাই উসমান রাত ভরে দেখেছে, মুগ্ধ হয়েছে। অবশ্য দিলশাদের সব কিছুই তাকে মুগ্ধ করে। এই যে কথায় কথায় গাল ফুলানো, আগুন চোখে তাকানো, ভেঙচি কাটা, আর এখন যোগ হয়েছে লজ্জারাঙা মুখ। যতবার দেখে ততবারই সে বিমূঢ় হয়ে যায়। দরজার টোকায় উসমানের ধ্যান ভাঙল। মধুর স্মৃতিগুলো হয়তো এমনই হয়, বারবার সেই স্মৃতিতে হারিয়ে যাওয়া যায়। সে এগিয়ে গেল, দরজা হালকা খুলল। মুক্তা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গিয়ে নাস্তা হাতে নিল। মুক্তা চলে যেতেই নাস্তা রেখে দিলশাদকে আবার টেনে তুলল। দিলশাদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, সমস্যা কি আপনার? বারবার এমন টেনে হিচড়ে তুলছেন কেন? উসমান হাসলো, কিছু বলল না। সে তার পাশে বসে শক্ত করে হাত দিয়ে আঁকড়ে ধরল। তা না হলে এই মেয়ে আবার শুয়ে পড়বে। দিলশাদ শুয়ে না পড়লেও উসমানের কাঁধে মাথা এলিয়ে দিল। মাথা ভার হয়ে আছে তার, সোজা রাখতে কষ্ট হচ্ছে। উসমান নাস্তা তুলে মুখের সামনে নিয়ে বলল, হাঁ করো। দিলশাদ এবার হালকা চোখ খুলে মুখের সামনে পাউরুটি দেখেই হাত দিয়ে ঠেলে সরিয়ে বলল, আমি এখন খাবো না। উসমান কোমলভাবে বলল, বেশি খেতে হবে না, একটু খাও। খেয়ে ওষুধ নাও, তা না হলে সুস্থ হবে না। আমার সুস্থ হতে হবে না, সরেন তো। উসমান এবার কঠিনভাবে বলল। দিলশাদ, আর একটা কথাও না, হাঁ করো। দিলশাদ মুখ ফুলিয়ে আগুন চোখে উসমানের দিকে তাকালো। কি ফাজিল লোক, তোর জন্যই আমার এই অবস্থা। একবার খালি সুস্থ হই, তোর তেজের আমি দফা রফা করব। উসমান হাসলো, হেসে জোর করে খাবার মুখে ঢুকিয়ে বলল, এভাবে তাকিও না দিলশাদ, ভেতরটা মুচড়ে ওঠে। আমি এমনিতেই তোমার আগুনে জ্বলে পুড়ে শেষ।
চোখের আগুন আর কি করবে? ইউসুফ চেয়ার টেনে বসে আশেপাশে তাকালো, তাকিয়ে বলল। দিলশাদ আপু কই, নাস্তা করবে না? উসমান খুক খুক করে কাশলো, তবে কিছু বলল না। বলল দীপা। দিলশাদ এখনো উঠেনি, তুমি নাস্তা করো। ইউসুফ ভ্রু কুচকে বলল। আপু তো খুব ভোরে ওঠে, আজ ঘুমাচ্ছে। আপু ঠিক আছে তো? দীপা হাসলো, হেসে বলল। তোমার আপু একদম ঠিক আছে, টেনশন করো না। নাও তাড়াতাড়ি নাস্তা খাও, কলেজে যাবে না? ইউসুফ মুখ ভোতা করলো, বলল। পড়ালেখা আর ভালো লাগছে না ভাবি, বোর হয়ে যাচ্ছি। চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। ওমর ইউসুফের পিঠে থাপা মারল, মেরে বলল। আইডিয়াটা খারাপ না, দু ভাবিকে পড়াতে থাক। কি বলিস ওসমান? একসাথে যেভাবে তো কখনো কোথাও যাওয়া হয়নি, গেলে খারাপ হয় না। কি খারাপ হয় না বললেই হলো, বাচ্চারা ছোট। ইউসুফের কলেজ, দিলশাদ ক্লাসে না যাক, পড়া তো আছে। আর এটা কি ঘুরে বেড়ানোর সময়? একটাই একটা কিছু বললেই হলো, বাকি দুইজনও পুতুলের মতো মাথা নাড়তে থাকে। দীপা প্রায় ধমকে বলল। উমর বড় একটা শ্বাস ফেলে ইউসুফের দিকে তাকিয়ে বলল। এর জন্য তো বললাম দুই ভাবিকে পটা, আমাদের সমস্যা নেই। ইউসুফ আশফোষের ভঙ্গি করে মাথা দোলালো, তবে এখন আর কিছু বলার সাহস হলো না। তার দুই ভাবি হচ্ছে বিদ্যাসাগরের চেলা, পটাবেই বা কীভাবে? দিলশাদের ঘুম ভাঙলো 11টার অনেক পরে। সে উঠে অবাকই হলো। ইস, কতদিন পরে সে এভাবে বেলা করে ঘুমালো। সে আস্তে আস্তে উঠে বসলো। জ্বর নেই, তবে মাথা ভারী হয়েছে। তখন উসমান ঠেলে ঠেলে পুরো নাস্তায় শেষ করে ওষুধ খাইয়ে গায়ে কাঁথা টেনে কোমল সুরে বলেছে, ঘুমাও। দিলশাদ অবশ্য কোনো দ্বিমত করেনি। সে চুপচাপ শুয়ে পড়েছে। সে এমনিতেই চোখ টেনে খুলতে পারছিল না, তার মধ্যে উসমান আবার ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কখন ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। সে উঠে বাথরুমে গেল। বাথরুমে যেতেই আয়নায় নিজেকে দেখে নিজেই হেসে ফেলল। তার গায়ে উসমানের টি শার্ট, এক টি শার্টে জামা পায়জামার কাজ হয়ে গেছে। জামা পায়জামার কথা মনে হতে তার খেয়াল হলো এই রুমে তার জামা কাপড় নেই। ধুর বলে দিলশাদ দরজা আবার খুলতেই উসমানকে দেখল। সে মাত্রই রুমে এসেছে। তাকে দেখে দিলশাদ মেজাজ খারাপ হলো। ব্যাটা ফুলবাবু হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলতে গেলে এই লোক সারা রাতই নির্ঘুম বসে বসে দিলশাদের মাথায় জলপট্টি দিয়েছে। এই নির্ঘুম রাতে তিল পরিমাণও রেশও তার মধ্যে দেখা গেল না, বরং চোখ মুখ উজ্জ্বল, খুশিতে যেন চিকচিক করছে। উসমান এগিয়ে এসে বাথরুমের সামনে হেলান দিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে এক দৃষ্টিতে দিলশাদের দিকে তাকিয়ে রইল। তার জীবনে সকাল এসেছে হাজারবার, এমন মিষ্টি সুন্দর স্নিগ্ধমাখা সকাল কি আর এসেছে? দিলশাদ বিরক্ত মুখে কিছুক্ষণ টি শার্টের নিচের দিকে টানাটানি করলো। পা বেরিয়ে আছে, তার অস্বস্তি হচ্ছে। তারপর অস্বস্তি লুকানোর জন্য এগিয়ে গিয়ে ধরাম করে উসমানের মুখের উপরই দরজা লাগিয়ে দিল। উসমান হাসলো, তবে কিছু বলল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার মাঝেই দিলশাদ আবার দরজা খুলল। উসমানকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ঠোঁটে ঠোঁট চাপলো, চেপে ধাক্কা মারল, মেরে সাইড দিয়ে চলে যেতে নিল। উসমান হাত দিয়ে পেটে আঁকড়ে উঁচু করে আবার ঠিক সামলে নিয়ে আসলো। দিলশাদ প্রথমে হা হয়ে গেল, তারপর বিরক্ত মাখা কণ্ঠে বলল, সমস্যা কি? তুমি? দিলশাদ বিস্ময় মাখা কণ্ঠে বলল, আমি? আমার সব সমস্যার কারণ তুমি। একবার নিজেই ভালোবাসার সম্মতি দাও, আবার নিজেই পাল্টি মারো, আবার নিজেই দৌড়ে বুকের মাঝে আসো, আবার নিজেই দৌড়ে পালাও। দিলশাদ নির্বিকারভাবে বলল, আমি এমনই। এই আমি ভরা সমস্যাকে নিয়ে সমস্যা হলে সমস্যাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিন। জাপটে ধরে আছেন কেন? দিলশাদের চুল এলোমেলো হয়ে আছে। উসমান হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলল, আমি এই সমস্যাকেই ভালোবাসি, সারা জীবন ভালোবাসতে চাই। ভালো, এখন ছাড়েন। ছাড়েন না আমার দিল, বলো ছাড়ো। দিলশাদ ফ্রো নাচিয়ে তাকালো, তাকিয়ে বলল, বদ হজম হবে আমার। একদিনে পোলাও, মাংস, ভাত, মাছ, দই, মিষ্টি সব ঠেলে একদিনেই খাওয়াতে চান নাকি? হ্যাঁ, ঘোরালে তো কম না, আর কত? এখন আমার সব চাই। সরেন তো, আমি ফ্রেশ হব, ওই রুমে যাব। ফ্রেশ হওয়ার জন্য ওই রুমে যেতে হবে কেন? এই রুমে বাথরুম নেই? বাথরুম আছে, তবে আমার জামা কাপড় নেই। অবশ্য আপনি চাইলে আবারও আমি আপনার টি শার্ট পরতেই পারি, পরে পুরো বাড়ি ঘুরতে পারি। এতে আপনার দাদি ফুপু হার্ট অ্যাটাক করলে আমার দোষ নেই। উসমান দিলশাদের ঘাড়ে মুখ রাখলো। এই শরীরটা এখনো হালকা গরম। সে গালের সাথে গাল মিশিয়ে বলল,
এক আমার সামনেই তো অস্বস্তি, লজ্জায় শক্ত হয়ে আছো, আবার পুরো বাড়ি করবে? কে বললো? কোনোদিনও না। শরীর আর এমন কি মাটির দলা, এখন মরলে কিছুক্ষণ পরই পচে গলে গন্ধে একাকার। তাকে নিয়ে আবার এত ঢং, এই ঢং দিলশাদ করে না। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তাহলে কে যেন কালকে দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, বাতি নেভান প্লিজ, বাতি নেভান। দিলশাদের এবার রাগ হলো। উসমানকে দেখে দিলশাদের সত্যিই লজ্জা লাগছে। আর এই ফাজিল লোক ঠিক বুঝেছে, বুঝে ইচ্ছে করে তাকে আরও লজ্জা দিচ্ছে। সে রেগে হাত উঁচু করে উসমানের চুল টেনে ধরতে চাইল। উসমান হেসে ফেলল, হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।